আসসালামু আলাইকুম। ভাই রে ভাই, ভালো আছেন? আপনাদেরকে অনেক ঠকাচ্ছি, ক্লাস নিচ্ছি না, আপনাদের শিডিউল ঘুরাচ্ছি। 43তম নিয়ে এত ঝামেলায় আজকেও, কালকে পরীক্ষা, তাদের আজকেও 2 ঘন্টা ক্লাস নিলাম, মানে ছাড়ে না তারা। আমি বলছি যে আলোচনা করে শেষ করে দেই, কিন্তু 8:30টায় ঢুকছি, 10:30 ঠিক 10:30 পর্যন্ত ক্লাস নিচ্ছে, 2 ঘন্টা একেবারে পাকা আলোচনা করছি। বলছি যে ভাই আলোচনা করলে উপকার হচ্ছে। এখন দেখি যে তাদের যদি ভালো হয় তাহলে আমি চালাই যাই, তাদের পুরো কোর্সটা একটু আউটলাইনটা করে দিলাম। তো যা হোক, আপনাদের জন্য আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা খুব ধৈর্য সহকারে আছেন, যে আমি আপনাদের ক্লাস একটু গ্যাপ দিচ্ছি। ইনশাল্লাহ যখন শুরু করবো দেখবেন আবার ধুমায়া ইনশাল্লাহ ক্লাস হবে। কালকে আমাদের 43তম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্লাস। কালকে এই ক্লাসটা শেষ হয়ে গেলেই, 43তম শেষ হয়ে গেলে আর শুধু আপনার আর 44তম, এদেরকে নিয়ে আমি থাকবো ইনশাল্লাহ। সো আপনারা কষ্ট নেবেন না। আমি আসলে রেগুলার ক্লাসটা আজকে নেব না, রেগুলার ক্লাস অর্থাৎ প্রাচীন যুগ, এটা আগামীকালকে নেব ইনশাল্লাহ। আগামীকাল টাফ হয়ে যাবে, মঙ্গলবার নেব, পারলে তো আগামীকালকে নেব, তাহলে জানাবো আমি ইনশাল্লাহ। আর মঙ্গলবার থেকে ইনশাল্লাহ আমাদের কোনো বাধা নেই। আর ভাবছিলাম যে কালকেই প্ল্যান শেষ করব, কিন্তু ইংরেজি পরীক্ষার মধ্যে 43তম পরীক্ষা, ক্লাস নিতে পারিনি। যা হোক, আপনাদের আমি আউটলাইন নিয়ে বলি, কোর্স আউটলাইন মানে কীভাবে পড়বেন আপনি, সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো যে যারা 43তম প্রথম পরীক্ষা দিবেন, বা কথাগুলো আসলে সবার জন্যই, যে না পড়লে কিন্তু আপনার কিন্তু কিছু হবে না, আপনার কিন্তু পড়তে হবে। পড়ার ক্ষেত্রে 2টা বিষয় আমি নিয়মিত পড়তে বলছিলাম, খেয়াল আছে কিনা। একটা হলো নিউজ পেপার পড়া, আর একটা হলো জব সলিউশন পড়া। প্রতিদিন পত্রিকাটা অন্ততপক্ষে 30 মিনিট পড়া, না পারলে বসে ছবি দেখলেও পড়তে হবে। আর জব সলিউশনটা 1 ঘন্টা মিনিমাম পড়া। এই 2টা পড়লে চাকরি প্রার্থীরা, অন্ততপক্ষে প্রিলি প্রার্থীরা খুব একটা ভালো একটা বেসমেন্ট পায়, একটা বেস তৈরি হয়। জিকের জন্য আমার ক্লাস এবং আমার পরীক্ষাগুলো দেয়া এবং ক্লাসগুলো করা, এটা গুড এনাফ ইনশাল্লাহ। আপনি ক্লাস করলে দেখবেন, ক্লাস এবং পরীক্ষা দিলে তো আপনি পড়বেনই, পরীক্ষার সিলেবাস তো কমপ্লিট করবেনই। সো এই 2টার জন্য, মানে জিকের 70 নম্বরের জন্য ইনশাল্লাহ আমার উপরে ছেড়ে দেন আল্লাহর রহমতে, যে ভাইয়া যেভাবে হোক সে পরীক্ষার আগে অন্তপক্ষে আপনাকে একটা ভালো ফিনিশিং দেবে। আমার টার্গেট এবছর একটা, মানে টার্গেট নিছি আমি, যে 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের কোর্স কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা জানুয়ারির দিকে আমরা হয়তো রিভিশন বা পরীক্ষা এগুলোর প্রোগ্রামে আমরা থাকতে পারবো। এখন বিষয় হলো, আপনি সাবজেক্ট ওয়াইজ কিছু ম্যান্ডেটরি বিষয়, সেগুলো কিন্তু আপনার বাসায় পড়া খুব জরুরি, বেসিক তৈরি করার জন্য। আপনাদের কোনো কমেন্ট আছে কি না? আপনাদের আমি বুক লিস্ট মনে হয় দিয়েছিলাম, একটা বুক লিস্ট দিয়েছিলাম। এখন আমি সাবজেক্ট ভিত্তিক একটা পরিকল্পনার কথা বলি, প্ল্যান, বুক লিস্ট অ্যান্ড প্ল্যান। প্ল্যানটা হলো যে নাম্বার 1, ম্যাথে একটা প্ল্যান থাকবে। ম্যাথ যদি ভালো না পারেন আপনি কিন্তু মেন্টাল এবিলিটি ভালো পারবেন না। ম্যাথ হলো আপনার লজিক বোঝার জন্য একটা, মানে সবচেয়ে মেধাবীদের বিবেচনা করা হয় কে কত ম্যাথে ভালো, মেয়েটা দিয়ে কিন্তু মেধা যাচাই করা হয়। সো কে কত বেশি লজিক বুঝতে পারে, অর্থাৎ যার আইকিউ লেভেল কতটুকু, এই আইকিউ লেভেলের উপরে কিন্তু নির্ভর করে। তিনি 100তে যদি কেউ 90 পায়, তাহলে তার আইকিউ লেভেল যে তিনি ইঞ্জিনিয়ার ডক্টর হতে পারবে। আইকিউ লেভেল 75 হলে সে পলিটিশিয়ান হতে পারবে। মানে এরকমের আইকিউ লেভেল ভাগ করা আছে। তো সেক্ষেত্রে কিন্তু ম্যাথ পড়তে হবে। ম্যাথের জন্য যে কাজটা করে, আপনি সিলেবাসটা ধরবেন। সিলেবাস ধরে এই ম্যাথগুলো 3টা জায়গা থেকে করবেন। একটা হলো 9-10 জেনারেল ম্যাথ,
9-10 হায়ার ম্যাথ। আর কিছু টপিক ইন্টারমিডিয়েটের বই থেকে, ইন্টারমিডিয়েট কিছু টপিক বলতে যেমন বিন্যাস, সমাবেশ, স্থানাঙ্ক, এই বিষয়গুলো। অর্থাৎ ওই সিলেবাসটার মধ্যে এই 3টা বিষয় ধরবেন। আর এর বাইরে সবার আগে বিগত পড়বেন ওরাকল থেকে। ওরাকলে কোশ্চেন বেশি। যে কাজটা করবেন, অঙ্ক যখন করবেন করতেই থাকবেন, যেটা পারবেন না সেটার ওখানে একটা পি লিখে রাখবেন, প্রবলেম, একটা প্রবলেম লিখে রাখবেন। এরপরে যে ভালো বোঝে ম্যাথে, বা যার কাছে পড়েন আপনি, বা আপনার এই সমাধানের জন্য আপনি একজনকে চুজ করবেন, বন্ধু বান্ধব অথবা হলো আশেপাশে যারা আছেন জানেন যে ভালো, তার কাছ থেকে এটাকে সলভ করে নেবেন। অর্থাৎ আপনি সলভ করবেন কিভাবে, যে সপ্তাহে একদিন বা মাসে একদিন আপনি ওই পিগুলো নিয়ে কাজ করবেন। যেটা পারবেন না বা বুঝবেন না, সলিউশনটা বুঝবেন না, সেটা পি লিখে রাখবেন যে আমি এটা বুঝতে পারি নাই, কেমন উত্তরটা আসলো। এই কাজটা করলে ম্যাথের আপনার রিস হয়ে যাবে। এবং ম্যাথ যদি রিস না হতে পারেন, আপনার কিন্তু আসলে চাকরি হওয়া টাফ হয়ে যাবে। এবং যিনি ম্যাথের সাথে যিনি ইংলিশেও ভালো, তিনি এখানে বেশি ভালো করবেন। অর্থাৎ ম্যাথ এবং ইংলিশে যারা বস, তারা কিন্তু এমনও আছে, আমি এটা বলেছিলাম আগেও, আমার স্কুলের এক ছোটো ভাই, তিনি কিন্তু 3বার ক্যাডার হয়েছেন। 35-এ ভেটেরিনারি ক্যাডার, 36তমতে 35-এ লাইভ স্টক ক্যাডার, 36তমতে পুলিশ, এবং 37তমতে অ্যাডমিন হয়েছে। এবং সে কিন্তু ম্যাথ এবং ইংলিশে খুব ভালো। ম্যাথের পরে আমি আসি বাংলায়। ম্যাথ কিন্তু এর বাইরে কিছু নাই। এর বাইরে হলো আপনি যার কাছে অঙ্ক করতেছেন বা করবেন তাদের বিষয়, অর্থাৎ সেখানে আপনার প্র্যাকটিসটা ডেভেলপ করে দেবে। কিন্তু আপনার এটা কিন্তু আপনার হলো নিজের সিলেবাস। অর্থাৎ একটা বিষয় হলো, আপনি যদি জানেন আমাকে কি পড়তে হবে, এর মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হবে, তাহলে আপনার সিলেবাসটা দ্রুত কমপ্লিট হবে। আমি আপনাকে বলি, আগামী 31 ডিসেম্বরের মধ্যে আপনি সিলেবাস আগেও শেষ করে থাকলে পুনরায় শেষ করবেন। আমি যে প্ল্যানটা বললাম, প্ল্যানটা একটু শেষ করার চেষ্টা করবেন, যে 31 ডিসেম্বরের মধ্যে আমি করবই ইনশাল্লাহ। আপনি যদি গা ভাষায় চলেন ভাই, কোনো লাভ নাই। কারণ আস্তে আস্তে বাংলাদেশে কিন্তু একটু ইকোনমিকভাবে একটা শেকিংয়ের মধ্যে আছে। আজকের খবর দেখছেন, কালকে রাতের খবর দেখছেন কিনা? আমি কালকে রাতের খবর দেখলাম, সেখানে আছে যে কালকে রাত না, আজকে সকালে আমি একটা মেডিকেলে গেছিলাম, সেখানে একটা নিউজ দেখলাম, সেখানে যে ইন্ডিয়ায় রিজার্ভ কমে গেছে, অর্থাৎ $2 বিলিয়ন কমে গেছে এই কয়েকদিনের মধ্যে। এবং তাদের দর পতন হচ্ছে, সারা ওয়ার্ল্ডে একটা ক্রাইসিস। সো এখন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কম, খেয়াল করে দেখবেন। এগুলো কিন্তু কৃষ্ণ সাধন বলা হয়, বা ব্যয় সংকোচন নীতি। এরপরে দেখবেন এই বিসিএস আর অন্যান্য সার্কুলার কিন্তু কম থাকবে। তার মানে আপনাকে কিন্তু খুব ফাইট করতে হবে। অ্যাবসোলুট ফাইট যারা করবে, তারা কিন্তু এই সময় চাকরি পাবে, এবং এখানে বেকার থাকতে হবে হয়তো বেশি। সো এই চ্যালেঞ্জের মধ্যে আপনি যায়েন না, প্লিজ বি সিরিয়াস, এবং অনেক বেশি সিরিয়াস হতে হবে। ঠিক আছে? আপনার কিন্তু আমি আউটলাইনটা বলে দেবো যে সাবজেক্ট ভিত্তিক এই হলো আপনার এরিয়া, এর মধ্যে থেকে আপনি বেস্ট এফোর্টটা দিবেন। বাংলার মধ্যে আপনার একটা আছে ব্যাকরণ, আর একটা আছে সাহিত্য। ব্যাকরণ এবং সাহিত্য দুইটার মধ্যে আপনি কি পড়বেন, আর কি আউটলাইনটা কি? আপনার কাছে যে কোনো বই থাকতে পারে, সমস্যা নেই। সাহিত্য আর একটা ব্যাকরণ। ব্যাকরণের জন্য আপনার যেটা মুখস্থ পার্ট, যেটা যেমন প্রকৃতি প্রত্যয়, সমাস, ব্যাসবাক্য, বা হলো প্রকৃতি প্রত্যয়, তবে লিঙ্গ পরিবর্তন, তো সিলেবাসে অনেক কিছু নাই এখন, শব্দ। এই মুখস্থ অংশের জন্য আপনার কাছে বেস্ট হলো সৌমিত্র শেখরের সাহিত্য কথা, সাহিত্য জিজ্ঞাসা মনে হয়, অর্থাৎ জিজ্ঞাসা, এই বইটা সৌমিত্র শেখরের, এটা ভালো। আর তাছাড়া হলো আপনার ওভারঅল যে প্র্যাকটিসের জন্য এই সৌমিত্র শেখরের কিন্তু জিজ্ঞাসা, এটা কিন্তু একটা প্রিলি একটা আছে, অংশ আছে এমসিকিউ সহ, সেটা পড়বেন।
আর অন্য একটা যদি পড়েন ব্যাকরণ কোন জায়গায় ভালো লিখছে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা গাইড থেকে, যে কোনো একটা গাইড, হয়তো বা হতে পারে আপনার ওরাকল, হতে পারে আপনার প্রফেসরস, না প্রফেসরসে কোনো বই পড়বেন না, এরা এখন একেবারে আপডেট করে না, শুধু জব সলিউশনটাই আছে আর কম্পিটিটিভ এক্সাম মোটামুটি। কিন্তু প্রফেসরসের আর কোনো বই আমি দেখি না যে আসলে তারা পরিশ্রম করে এখন করে, একেবারেই পরিশ্রম করে না। সাহিত্যের জন্য আচ্ছা আমি আসি, গাইড যে কোনো একটা পড়েন, শিকড় পড়তে পারেন, তারপরে ওরাকল আছে, আর অনেক বই আছে, যে কোনো একটা, কিন্তু মুখস্থ পাঠ আপনাকে জিজ্ঞাসা পড়তেই হবে, কারণ ওখান থেকে জিজ্ঞাসা কিন্তু কমন পড়ে। আমার একটা অভিজ্ঞতা থেকে বললাম, 31তম বিসিএসে একটা শব্দ আসছিল আমাদের উজবুক, কোন ভাষার শব্দ, খুব শব্দ তুর্কি শব্দ, এই পরীক্ষায় প্রশ্নটা আসে। দেখলাম কোনো বইতেই এই উজবুক শব্দটা পাই নাই, কিন্তু জিজ্ঞাসা বইয়ের তুর্কি শব্দের মধ্যে প্রথম শব্দটাই ছিল উজবুক। 31তম বা 33তম, 31 মনে হয়, 31তম উজবুক পরীক্ষা আসলো। নিশিথিনী স্পেলিং, এটা কিন্তু আমি এই জিজ্ঞাসা থেকে পড়ে গেছে, নিশিথিনী। সো নিশিথিনী 2বার আসছে পরীক্ষায়, 31 আর 33 2বার আসছে মনে হয়। সো এই অভিজ্ঞতা থেকে বললাম সাহিত্য অংশ এখানে আপনার যারা জব সলিউশন পড়ে থাকেন ওখানে একটা হেল্প পাবেন। জব সলিউশনে কিন্তু প্রচুর সাহিত্য পাঠটা খুব খুবই রিচ আই এম সরি। আর এখানে একটা বিষয় হলো আপনার এমনভাবে সাহিত্যটা পড়া যে সাহিত্যটা হলো আপনার লিখিততে কাজে লাগবে, কারণ লিখিততে কিন্তু সাহিত্যতে 30 মার্কস, সেখানে কিন্তু শর্ট নোট আসে, এবং এই শর্ট নোটের জন্য আপনি একবার কিন্তু লাল নীল দীপাবলি একবার রিডিং দিবেন, লাল নীল দীপাবলি একবার রিডিং মিনিমাম। এরপর হলো আমি বলবো যে এখানে ওরাকল পড়া, সাহিত্যের জন্য এখানে ওরাকল পড়া, কারণ সাহিত্যের ওরাকলের এইটা কিন্তু ওই জায়গায় খুব কাজে লাগবে, সাহিত্যের ওরাকলটা লিখিততে খুব কাজে লাগবে। সেজন্য বললাম লাল নীল দীপাবলি, জব সলিউশনের ওরাকল, ঠিক আছে। এখন দেখেন নাম্বার 3 হলো বিজ্ঞান। নাম্বার 3 বিজ্ঞান। দেখেন বিজ্ঞানে দুইটা সিস্টেম, একটা হলো আমাদের সময় যেটা হইতো যে আমাদের সময় বলতে বোঝাচ্ছি যে 33তম বিসিএস, 35-এর আগে এবং 35 পরবর্তী বিসিএসও, বিশেষ করে 36-37-ও, এখানে বিগত প্রশ্ন ব্যাখ্যা সহ যদি কেউ পড়ে দেখতাম এখান থেকে সব কমন পড়ে যায়। আমি 31তমতে 20টাই এখান থেকে কমন পাইছি, 2টা আমার ভুল হয়েছিল বিজ্ঞান, যেটা হলো ওই ব্যাখ্যার মধ্যে ঠিক আছে কিন্তু আপনার উত্তর ভুল ছিল। একটা ছিল যে 2টা প্রশ্ন সারা জীবন মনে থাকবে, ওই জন্য আমি 31তমতে পিডিতে ফেল করেছিলাম। একটা ছিল আপনার প্রিজম কি, অসম্পৃক্ত প্রিজম হলো অভ্যন্তরীণ প্রতিফলন কি জানি একটা, আর একটা ছিল যে কোলেস্ট্রল অসম্পৃক্ত অ্যালকোহল, এটা অন্য একটা নাম ছিল, উত্তর ছিল। সো বিগত ব্যাখ্যা সহ পড়লে এখানে এটা পড়লে আপনি মনে রাখবেন যে 70 থেকে 80% আল্লাহর রহমতে আপনার আছে, মেমোরিতে আছে, এবং সেই বিজ্ঞানটা এখানে আপনাকে ওরাকল পড়তে হবে। বিজ্ঞানের ওরাকলের সিলেবাসে আছে কিনা ভাবার দরকার নাই, 10ম থেকে 41তম বিসিএস 44তম বিসিএস পর্যন্ত সব কোশ্চেন ব্যাখ্যা সহ এখানে পড়বেন, আত্মস্থ করে ফেলবেন, দেখবেন আপনি সায়েন্সকে আটকাতে পারবেন না। আমি আপনাকে চিন্তা করলাম যে এটা আপনাদের বলা উচিত, এ কারণে যেখানে 122 পেয়ে ফেল করে প্রিলিমিনারিতে, তার মানে কম্পিটিশন কত বাড়ছে চিন্তা করতে পারেন। 122 পেয়ে ফেল আনবিলিভেবল, এই ইতিহাসে এটা মানে সর্বোচ্চ যে 122 পেয়ে ফেল করছে বিলিতে 44তম, তার মানে আপনার কিন্তু 130 নিয়ে মাথায় যেতে হবে, এখন মাঠে নামতে হবে 130 বেসিক নিয়ে, সেজন্য এটা সবার আগে পড়বেন। এরপর হলো আপনি সিলেবাস অনুসারে যে কাজটা করবেন, সিলেবাস ধরে হলো আপনি 9ম 10ম সাধারণ বিজ্ঞান,
এইটা পড়বেন, আর নবম দশম আইসিটি পড়বেন। আইসিটি নবম দশম না ইন্টারমিডিয়েট নাকি, ওই যে মোজাম্মেল হন নাকি, আইসিটি পড়বেন। নবম দশম সাধারণ, নবম দশম আইসিটি পড়বেন। আর কম্পিউটার আইসিটির জন্য আপনি এই বইটা কারণ একটু এখানে একটু প্র্যাকটিস লাগবে, হয়তো আইসিটি ভিউ পড়েন অথবা আপনি ওরাকল পড়েন, এই দুইটার মধ্যে একটা পড়েন, আইসিটি ভিউ বা ওরাকল। এখানে ইজি কম্পিউটার অনেকে বলবে ইজি কম্পিউটার আসলে ইজি না, একটু টাফ, আমি ওটা কখনো সাজেস্ট করি না। আপনি এইটা পড়লে পাশাপাশি যদি এমসিকিউ বেশি থাকে সেরকম একটা বই পড়েন, আলটিমেটলি আপনার কিন্তু এখানে বিজ্ঞানের ঝামেলাটা শেষ হয়ে যাবে। নাম্বার 4 ইংরেজি। আজকে ইংরেজি পরীক্ষা হয়েছে। কালকে আমি এসে লিখতে বসছিলাম 15 পৃষ্ঠা, এটা নিয়ে সবাই অনেক কথা বলছে যে 15 পৃষ্ঠা এসে লেখা যায়। আমি সত্যি কথা, আমি 35 রিটেনে রিলিজিয়াস এক্সট্রিমিজম আমি 31 পেজ লিখেছিলাম, 31 পেজ লিখেছিলাম। কিন্তু এবার যে পিসিএস এর প্রশ্ন আসছে সেখানে 15 পেজ লেখা সো টাফ। 12 থেকে 15 পৃষ্ঠা যদি কেউ লেখে তাহলে সে কিন্তু 50-এর মধ্যে 35-40 পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যে 50 নম্বরের এসে, এটা কিন্তু আপনার রিটেনে যদি আপনি ইংলিশে ফেল করে বসেন, এবং রিটেনে প্রচুর ফেল করে ইংলিশে, রিটেনে কিন্তু আপনার 50 নম্বরের এসে, 50 নম্বরে কিন্তু ট্রান্সলেশন খুব একটা সহজ নয়, এটা কিন্তু হিউজ বেসিকের বিষয়, বেসিক না থাকলে এখানে পারা যাবে না। সো ইংরেজির জন্য আপনি একটা লং একটা প্র্যাকটিস রাখবেন। এখানে আপনার যেটা হলো যে আপনি এখানে সবার আগে যেটা পড়বেন, সবাই যেটা ভুল করে থাকে, সবার আগে আপনি লিটারেচার পড়বেন, সবার আগে লিটারেচার পড়বেন। এবং লিটারেচারের জন্য বেস্ট বই হলো যে সাখাওয়াত হোসেনের মিরাকল। এটা মিরাকলটা বলি কারণ এটা দেখছি যে প্রেজেন্টেশনটা সুন্দর। অন্য বই আপনি পড়তে পারেন, কিন্তু সবার আগে আপনার এখানে লিটারেচার পড়ে রাখতে হবে। লিটারেচার পড়লে হবে কি, আপনি শেষ সময় পড়লে কিন্তু মনে থাকবে না। লিটারেচার কিন্তু 15 নম্বর, এবং এখানে পড়লে কমন পড়ে। শেক্সপিয়ার থেকে এখানে প্রশ্ন আসবেই 1 নাম্বার 2 নাম্বার। ওই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে 5 জনের কি জানি বলা হয়, ওখান থেকে প্রশ্ন আসবেই 1-2 নাম্বার। এরকমের কয়েকটা বিষয় থেকে প্রশ্ন আসেই, এবং আমরা করি কি যে এইটাকে সবার শেষে রেখে দেই। এইটা কিন্তু একটা রং একটা মানে স্ট্র্যাটেজি হবে। লিটারেচারটা সবার আগে পড়ে ফেলবেন, এরপর আপনি গ্রামার নিয়ে আসেন। গ্রামারে যে কাজটা করবেন, আপনি সিলেবাসটা ধরবেন, সিলেবাস অনুসারে আপনি প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস। কেন হয়েছে কেন হয় নাই দেখবেন যে যেই প্রশ্নটার মধ্যে ব্যাখ্যা আছে, যেই বইটার মধ্যে প্রশ্নের ব্যাখ্যা আছে ওটা কিন্তু ধরবেন। এখানে একটা খুব হেল্প করবে আপনাকে কিন্তু জব সলিউশন, ইংরেজির জন্য একটা বিশাল হেল্প করবে জব সলিউশন, এখানে কিন্তু ব্যাখ্যা থাকে। এছাড়া হলো এখানে আপনি যে কোনো বই ধরবেন, যেই বইটা দেখবেন প্র্যাকটিস বেশি থাকলেই হবে না, ব্যাখ্যা থাকতে হবে। আপনি উল্টাই দেখবেন এর সাথে কোশ্চেনের ব্যাখ্যাটা আছে কিনা। আমি আপনাকে বলি, বই মোটা হলে কিন্তু রাজা হয়ে যায় না, আবার বই চিকন হলে কিন্তু একেবারে খুব রাজা হয় না। বিষয়টা হচ্ছে এরকমের, আমি 31 বিসিএসে আমি যেই ইংলিশ আসছিল, আমি 6 থেকে 7টা প্রশ্ন আমি দাগাই নাই, মানে আমি এটা প্রশ্নটা দেখিই নাই, কারণ প্রশ্ন 2টা পার্ট ছিল, একটা পার্ট আমার হাতে ছিল, একটা পার্ট খুলে গেছিল। আর একটা বিষয় হলো যে আমি ভীতি ছিল একটা, ইংলিশ মানে পারবো না, পড়ি নাই কিছু, একেবারে নর্মাল কন্ডিশনাল ছিল না, হেড কন্ডিশন, তারপরে হলো আপনার ওই যে সাবজেক্ট ভিত্তিক কিছু কন্ডিশন, সেটা পরীক্ষা আসছিল, ওই সাবজেক্ট ভাগ এগ্রিমেন্ট। কিন্তু আমি করলাম কি, 33তম বিসিএস এর আগে আমি একটা লাল বই পাইলাম ছোট, এটা খুব সম্ভবত সাইফুডসের একটা বই, সাইফুডসের পিলি বই ছিল। বইটা এত অসম্ভব সুন্দর, সর্বোচ্চ মনে হয় 170 বা 80 পৃষ্ঠার ছোট্ট একটা বই, কিন্তু বইটা চওড়া, মানে বইটা ছিল চওড়া, মানে খাতার ছিল চওড়া, মানে কাগজগুলো। আমি দেখলাম এখানে প্রত্যেকটা এমসিকিউর সাথে ছোট্ট 1 লাইনের একটা ব্যাখ্যা দেয়। আপনি বিশ্বাস করবেন না, 20 নম্বর করে আসতো, আমি 33তমতে এখান থেকে প্রশ্ন নম্বর পেয়েছিলাম 17.5। আমি 20টা দেখাইছিলাম, 2টা ভুল হয়েছে, তাহলে 2টা ভুল হয়েছে, 17 পাইছিলাম। হ্যাঁ,
17 পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমি 34তম বিসিএসে এখানে তাও 18 পাইছিলাম মনে হয়, এবং 35 বিসিএসও আমার গ্রামার থেকে যে প্রশ্নগুলো পারছি আমি এখান থেকে পড়ছি। সো এই বইটা অনেক ভালো ছিল, বইটা এখন আর নাই। আমি কিন্তু 36-37 পর্যন্ত ওই বইটাই পড়তাম। এবার আমি এই গল্পটা করার পরে আমার কাছ থেকে একজন নিছে, আমি কে যে নিছে, অনেকজনই নিছে, হাত বদল হয়েছে, কিন্তু লাস্ট যে কে নিছে আমার মনে নেই, হয়তো তার কাছে বইটা রয়ে গেছে। এখন সেই বইটা এখন আর নাই, এখন বাজারেই নাই। লাল প্রিলি বই সাইফুরসের ছোট্ট বই ছিল। এখন দেখেন সাইজ কিন্তু ফ্যাক্ট না, আপনি দেখবেন এখানে কোনটায় কতটুকু ছোট একটা এক্সপ্লানেশন দেয়া আছে, সেটা কিন্তু আপনার এখানে লাগবে। এই বইটা দেখেন, সেক্ষেত্রে অনেকেই বাজারে যে প্রচলিত বই আছে সেখান থেকে আপনি এমসিকিউ ব্যাখ্যা দেখে কিনবেন বা নিবেন, পড়বেন। এরপরে হলো আপনার তো সিলেবাস অনুসারে পড়তে হবে, না সিলেবাস অনুসারেই দেখবেন। কিন্তু ইংরেজি ক্ষেত্রে আরেকটা বিষয় হলো ভোকাবুলারি। এই ভোকাব নিয়ে একটা সমস্যা হয়। এই ভোকাবের জন্য আপনি যে নর্মাল যে কিছু বই আছে বাজারে, যে মানে অনেক পরিশ্রম করে, এখন নতুন যে রাইটাররা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম অনেক পরিশ্রম করে, এবং সে পরিশ্রম করে এমন কোনো বই, আমরা অনেকে হয়তো বা অনেকের টেবিলে যে বইটা আছে সেখান থেকে আপনি ভোকাবুলারির জন্য কোনো যদি বই পান সেটা পড়তে পারেন। তবে আমার কাছে একটা সাজেশন থাকবে, সবার আগে স্টুডেন্টস ভোকাবুলারি, যেটা স্টুডেন্ট ভোকাবুলারি সাইফুরসের, এইটা সবার আগে শেষ করে ফেলেন। স্টুডেন্ট ভোকাবুলারিটা সবার আগে শেষ করেন। তবে ভোকাবুলারির একটা বিশাল মানে সোর্স হলো, সেটা হলো নিউজ পেপার। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, নিউজ পেপার দেখে দেখে লেখা, দেখে দেখে লিখলে আপনার খুবই দক্ষতা যোগ্যতা বাড়ে। একটা বিষয় হলো, আপনারা যারা শুনছেন, আমি কনফার্ম, আপনি কনফার্ম কেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে মানে 50% জন আছেন যারা ইংলিশ দেখলে ভয় পান, ইংলিশ দেখে পড়েন না, জোরে পড়েন না, কারণ উচ্চারণ করতে পারেন না, সেন্টেন্স মেকিং পারেন না। ইংলিশে এখন যদি আপনার অ্যাড্রেস লিখতে বলে আপনি পারেন না। আমি দেখতাম ক্লাসে যখন আমি ইংলিশ বলতাম, যখনই বলতাম আমি যে তিস্তা ড্যাম বলতাম, তিস্তা ড্যাম মানে তিস্তা বাঁধ, দেখতাম যে সে কীভাবে লেখে, সে লিখতো না, তিস্তা লেখা ডয়ফলা আকার ম ড্যাম লিখতো, অর্থাৎ সে ইংলিশটা লিখতো না। আমি জানি আপনাদের মধ্যে সমস্যাটা আছে, সেই জন্য আপনি যে কাজটা করবেন, আপনি ইংলিশে সবচেয়ে বেশি সময় দিবেন। যদি পারেনও তারপরে বেশি সময় দিবেন, আর না পারলেও আরো বেশি সময় দিবেন। এখানে বিষয় হলো যে দেখে দেখে লেখা, দেখে দেখে লিখবেন কি হবে, যে সবচেয়েতে হাইলাইটেড যে টপিকটা থাকবে, আজকের পত্রিকায় দেখবেন মোস্ট হাইলাইটেড টপিক কোনটা। মোস্ট হাইলাইটেড টপিক ধরেন আপনার নুরুল হাসান সোহান নিয়ে লেখা আছে হয়তোবা, এই নুরুল হাসান সোহান যে ক্যাপ্টেন হয়েছে সেটা নিয়ে আলোচনা, আপনি নুরুল হাসান সোহান সম্পর্কে লিখে ফেলেন। এই হাইলাইটেড টপিক প্রতিদিন আপনি 2টা বা 3টা অথবা একটা টপিক দেখে দেখে 3বার লেখেন। ওই টপিকের আউটসাইড ইনসাইড যত নিউজ আছে সবগুলোর ওয়ার্ড ভোকাবগুলো জানা হয়ে যাবে। এবং দেখে দেখে লিখলে পাশাপাশি ওখানে বাংলার পাশে যদি ইংলিশ ওয়ার্ডটাও লিখে রাখেন, দেখবেন যে কত দ্রুত আপনি ইংরেজি শিখতে পারেন, এবং রাইটিং স্কিল খুব বাড়বে। আপনি কিন্তু রিটেনে 3 মাসের বেশি সময় পাবেন না। 44তমতে যারা পরীক্ষা দিয়েছে, পিডি পরীক্ষা 27 মে দিয়েছে, অক্টোবরে পরীক্ষা দিবে, সেখানে কিন্তু রেজাল্ট দিতেছে 1 মাসের মাথায়, জুলাই আগস্ট সেপ্টেম্বর, 3 মাস সময় পাবে মাত্র। এই 90 দিনে কিন্তু 900 নম্বরের প্রিপারেশন নেওয়া সো টাফ। সেখানে ইংলিশে স্কিল বাড়ানোর তো কোনো প্রশ্নই আসে না, আপনাকে পুরো স্কিলটা এখানেই ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? সবার আগে লিটারেচার পড়বেন, জব সলিউশন থেকে গ্রামারের হেল্প পাবেন, প্লাস হলো গ্রামারের জন্য সিলেবাস অনুসারে প্র্যাকটিস দেখবেন, ভোকাবুলারির জন্য স্টুডেন্ট ভোকাবুলারি, আর পাশাপাশি হলো নিউজ পেপার পড়বেন। দেখে দেখে লিখবেন, প্রতিদিন একটা করে টপিক 3বার, মোস্ট হাইলাইটেড টপিকগুলো। এবং সেক্ষেত্রে নিউজটা লিখবেন, কিন্তু এই যে সম্পাদকীয় লেখা, এটা কিন্তু আপনার জন্য ক্ষতি হয়ে যাবে। সম্পাদকীয় দেখে দেখে লিখলে
আপনি কিন্তু ধরতে পারবেন না। আপনার হলো শেখা আগে। আজকে বলবেন যে কোভিড-19 একটা রিসার্চ থেকে আসছে, পত্রিকা সম্পাদকীয় একটা কলাম থেকে আসছে, এটা বলে লাভ নাই। কারণ আপনার তো আসলে ইংলিশটা শিখতে হবে। আপনি সম্পাদকীয় পড়লে প্রচুর ইংলিশ শিখবেন তা না। নিউজ শিখলে আপনি ধারণা করতে পারেন যে নুরুল হাসান সোহার ক্যাপ্টেন মাহমুদুল্লাহকে আউট করা হয়েছে, এবং এটা আপনার মাথায় আছে। কিন্তু কোভিড-19 সম্পর্কে একজন সম্পাদকীয়, এটা আপনার কিন্তু মাথায় নাই। আপনার কিন্তু মাথায় আছে কোনটা, যে আজকের নিউজটা। হ্যাঁ, শেখ হাসিনা এটা বলছে যে তোমরা আসো চা খাওয়াবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আমরা চা খেতে যাবো যদি নির্দলীয় সরকার মেনে নেয়। এগুলো কিন্তু ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানেন, তখন পড়বেন, তখন ফ্যাক্টগুলো আপনি অটোমেটিক বুঝতে পারবেন। হ্যাঁ, এইটাই বলছে। হ্যাঁ, সে বলছে যে আই এম ডেনাউন্সিং, আমি নিন্দা জানাচ্ছি। হ্যাঁ, তিনি তো বলছে নিন্দা। হ্যাঁ, ডেনাউন্সিং বলছে যে তার মানে এটা কি নিন্দা বা খারাপ কিছু বা অন্য কিছু বলছে। দেখবেন যে আসলে এটা নিন্দাই। এই জন্য আমি বললাম যে আপনি পত্রিকা দেখে দেখে লেখেন। এখন আরেকটা বিষয় হলো নাম্বার 5, যেটা হলো মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটির একটা বিষয় হলো যে আমরা মনে হয় এটা পারি। মেন্টাল এবিলিটির সবচেয়ে নেগেটিভ মার্ক হয়। আমি 36তম পিডি ফেল করছি মেন্টাল এবিলিটির জন্য। মেন্টাল এবিলিটিতে আমার হয়তো বা 2টা বা 1টা এমসিকিউ হলে আমি পাস করতাম, কিন্তু মেন্টাল এবিলিটি আমি যেটা চিন্তা করছি সেটা আসলে না। এটার জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। সবচেয়ে দুঃখের বিষয় হলো মেন্টাল এবিলিটির বাংলাদেশে কোনো বই নেই, ভালো কোনো বই নেই। ভালো বই বলতে ওরাকল রিটেনের মানসিক দক্ষতা, ওটাই সবাই পড়ে, এবং ওটাই ভুল থাকলে ওটা উত্তর করে আসে, সঠিক থাকলে ওটা উত্তর করে আসে। ওই ওরাকল ওইটাই বেশিরভাগ চলে। মেন্টাল এবিলিটি ওরাকল রিটেন বইটা, মানে মেন্টাল এবিলিটি রিটেন। কারণ রিটেনে মেন্টাল এবিলিটি 50 নম্বর থাকে, আর আপনাদের থাকে হলো 15 নম্বর। এই জন্য এই রিটেনটা থেকে প্র্যাকটিস করাটা ভালো। ওরাকল লিখিত মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা। ক্লিয়ার? আর সবাইকে ওভারঅল বলেছি যে 2টা কাজ করবেন। 1 নম্বর হলো পত্রিকা পড়বেন, 2 নম্বর হলো আপনি জব সলিউশন পড়বেন। আমি আপনাকে এতটুকু ইনশিওরিটি দিলাম, আমি যে কথাগুলো বলছি যদি কেউ প্র্যাকটিসটা করেন, আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ যে আপনি প্রিলি পরীক্ষা অন্তত ফেল করবেন না ইনশাল্লাহ। আমি এমন অনেকজনকে চিনি যে প্রিলি পরীক্ষায় তারা টানা 5 বার 6 বার পাস করছে। হয়তো বা তারা রিটেন খারাপ করছে বা রিটেন অনেকে ভালো করছে, কিন্তু যদি তার এই বেসমেন্টটা তৈরি হয়, তার কিন্তু আর প্রিলি ফেল করার কোনো চান্স নাই ইনশাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদের কোনো কোশ্চেন আছে? সাধারণ জ্ঞান তো আমি বলবো না, কারণ সাধারণ জ্ঞান তো আমি বলেই দিছি যে সাধারণ জ্ঞানের জন্য আপনি নাইম ভাইয়ের ক্লাস বেসিক ভিউ পড়বেন আর পরীক্ষা দিবেন, ক্লাস পরীক্ষা। এটার জন্য আমি কোনো প্রেশার দিচ্ছি না। জব সলিউশন থেকে তো প্রশ্ন পড়বেনই, জব সলিউশন পড়লে ওখান থেকে কভার হয়ে যাবে। ক্লিয়ার? আর আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে এজন্য যে আপনাদের অনেকদিন ধরে ক্লাসের শিডিউল এদিক সেদিক হচ্ছে। আশা করি মঙ্গলবার থেকে আপনাদের সাথে আর কোনো হ্যাসাল হবে না ইনশাল্লাহ, এবং প্রচুর সময় আপনাদেরকে আমি দেব। শুধু কালকে রিটেন পরীক্ষাটা যাক, হ্যাঁ, এবং আপনাদের আবার দেখবেন আপনাদের যখন পরীক্ষা হবে তখন অন্য ব্যাচকেও বসাই রাখবো ইনশাল্লাহ। কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো আমার পুরো আলোচনা থেকে? পত্রিকার মধ্যে কি পড়বেন? পত্রিকার মধ্যে পড়বেন আপনি, পত্রিকার মধ্যে প্রথম আলো পড়বেন নিশ্চিতভাবে। প্রথম আলো পড়বেন। প্রথম আলো পত্রিকার কি পড়বেন? প্রথম আলো পত্রিকার মধ্যে পড়বেন আপনি অর্থ বাণিজ্য পাতা। যে কোনো পত্রিকার, অর্থাৎ পত্রিকার মধ্যে প্রথমত হলো অর্থ বাণিজ্য পাতা। অর্থ বাণিজ্য পাতা সবার আগে পড়বেন, তারপরে সারা বিশ্ব পড়বেন। হ্যাঁ বাবা, আসতেছি বাবা। এরপর হলো 1, 2, 3 এবং শেষ পাতা। এরপরে খেলা, লাস্টে সম্পাদকীয়। বাংলা পত্রিকা সম্পাদকীয় পড়বেন। আর ইংরেজি পত্রিকায় আপনি কিন্তু যে কোনো একটা পত্রিকা ধরতে পারেন, অর্থাৎ যে দেশটা পড়াটাই ভালো। অনলাইন থেকেও পড়তে পারবেন, অনলাইন থেকেও দেখে লিখবেন এবং জোরে জোরে পড়বেন। ঠিক আছে? এনি কোশ্চেন সো ফার? আপনাদের কোনো কোশ্চেনই তো দেখি না। ঠিক আছে,
তাহলে আল্লাহ হাফেজ। আর আগামী শুক্রবার পরীক্ষার টপিক বলে দেই। আগামী শুক্রবার ওই যে প্রতিদিন 8:30 প্রতি শুক্রবার পরীক্ষা থাকবে প্রাচীন যুগ। প্রাচীন যুগের উপরে আমাদের 2টা ক্লাস হয়েছে, আর আগামী মঙ্গলবার 3 নম্বর ক্লাসটা হবে, 3য় ক্লাস। প্রাচীন যুগের উপরে 3য় ক্লাস হবে আগামী মঙ্গলবার রাত 9টায়, আর পরীক্ষা হবে শুক্রবার 8:30 ইনশাল্লাহ। ঠিক আছে। আর আমি আপনাদের বেসিক ভিডিও তো বের হয় নাই, নিউ এডিশনটা, আমি এই নিউ এডিশনের এই বেসিক ভিডিওটা আপনাদের পিডিএফ দেবো আর কি। এই প্রাচীন যুগের পিডিএফটা আমি দিয়ে দেবো, ওটা পড়ে ফেলবেন আর ক্লাস করবেন, তাহলে আপনি পরীক্ষা দিবেন আগামী শুক্রবার 8:30 ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালাম।